এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদান ঘোষ। আজকে আমরা ক্লাস 11-এর ইভলিউশন অফ কম্পিউটার্স অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন অর্থাৎ কম্পিউটারের বিবর্তন ও কম্পিউটারের সংগঠন থেকে কিছু কোশ্চেনের সাজেশান দেবো এবং তার সাথে তার অ্যান্সারটাও দিয়ে দেবো। ঠিক আছে, আগের ভিডিওতেই বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে আরও কিছু এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যেতে পারে। এই কোশ্চেন্সগুলো দিয়ে দেবো, কোশ্চেন্সও দিয়ে দেবো, তার সাথে উত্তরগুলোও দিয়ে দেবো। তাহলে কি হবে, তাহলে তোমাদের পরীক্ষাতে কী হবে, এই ধরনের কোশ্চেনগুলো আসলে কীভাবে উত্তর করতে হবে সেটাও তোমাদের একটা ধারণা চলে আসবে। আর এখান থেকে তোমরা যদি পড়ে নাও, ভিডিওটা দেখে নোটটা বানিয়ে নিলে আর বা শুনে শুনে মুখস্থ করে নিলে, তাহলে কী হবে, তাহলে তোমাদের পরীক্ষাতেও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, যে ধরনের কোশ্চেনটা, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, যে সংরক্ষিত প্রোগ্রাম ধারণা বা স্টোরড প্রোগ্রাম কনসেপ্টের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি কী কী। ঠিক আছে, আবার এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, আমি বলে দিচ্ছি শুনে নাও, আমার এখানে লেখা হয়নি কোশ্চেনটা, যে সংরক্ষিত প্রোগ্রামের ধারণা বলতে কী বোঝো। ঠিক আছে, এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, সংরক্ষিত প্রোগ্রামের ধারণা বলতে কী বোঝো। যদি এই ধরনের কোশ্চেনগুলো আসে তখন এইভাবে অ্যান্সারটা দেবে। দেখো, জন ভন নিউম্যান সংরক্ষিত প্রোগ্রামের ধারণার প্রতিপাদ্য বিষয়গুলি ছিল: প্রোগ্রাম ও তথ্য কম্পিউটারের মেমোরির একই স্থানে সঞ্চিত হবে, প্রোগ্রাম এবং তথ্য উভয় বাইনারি সংখ্যায় উপস্থাপিত হবে এবং সমগ্র কাজ সম্পাদনের জন্য বাইনারি সংখ্যা ব্যবহৃত হবে। আর এই ধারণার ফলে প্রোগ্রামের নির্দেশ ও ডেটা অ্যাক্সেস কখনো একসঙ্গে হয় না, কারণ একটি সাধারণ বাসের মাধ্যমে নির্দেশ আনা এবং ডেটা অপারেশন সম্পন্ন হয়। ঠিক আছে, এই তিনটি পয়েন্ট গুছিয়ে এইভাবে লিখে দেবে। এই কোশ্চেনটা কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। পরের কোশ্চেন্সে চলে এসেছি, যে কম্পিউটারের সীমাবদ্ধতা লেখো। কম্পিউটারের সীমাবদ্ধতা হচ্ছে কম্পিউটারের সাধারণ জ্ঞানের অভাব। কম্পিউটার এখনও পরনির্ভরশীল, কারণ কম্পিউটারে যদি আমরা যেটা কম্পিউটার ইউজ করি বা ইউজাররা যদি ইনপুট না দেয়, সে আউটপুট কখনোই দিতে পারবে না, সুতরাং সে পরনির্ভরশীল। এখনও কম্পিউটার ভুল সংশোধন করতে অক্ষম। প্রয়োজনীয় ফলাফলের জন্য সঠিক প্রোগ্রাম লিখতে হয়, প্রারম্ভিক মূল্য বেশি। এই হচ্ছে কম্পিউটারের সীমাবদ্ধতা। ঠিক আছে, এরপরের কোশ্চেন, ইনফরমেশনের প্রয়োজনীয়তা লেখো। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইনফরমেশনের প্রয়োজনীয়তা লেখো। ফার্স্ট পয়েন্ট, সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য ইনফরমেশন খুবই সাহায্য করে। কোনো একটা সিদ্ধান্ত যদি আমাদের নিতে হয়, সেখান থেকে যদি কোনো বিষয়ের ওপর আমি যদি আগে থেকে ইনফরমেশন পেয়ে থাকি তাহলে আমরা সিদ্ধান্তটা খুব সহজেই নিতে পারবো। তাহলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য ইনফরমেশন খুবই উপযোগী। পরের পয়েন্ট, জ্ঞান বৃদ্ধি। বই, টেলিভিশন, ইন্টারনেট, সংবাদপত্র, রেডিও ইত্যাদি থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদের জ্ঞান বৃদ্ধিতে খুবই উপযোগী। এগুলো সবই সিম্পল পয়েন্ট, জাস্ট একটুখানি মাথায় রেখে দেবে। সিদ্ধান্ত গ্রহণ, এরপর হচ্ছে জ্ঞান বৃদ্ধি। ইনফরমেশনের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব জ্ঞানকে অর্থাৎ নলেজকে গেন করতে পারি, অর্থাৎ জ্ঞানকে বৃদ্ধি করতে পারি। গেন মানে হচ্ছে বৃদ্ধি করতে পারি। এরপর হচ্ছে সময় উপযোগী হওয়া। কি না, সময় বা যুগের সঙ্গে সঙ্গে সমকালীন ইনফরমেশন আমাদের যুগোপযোগী বা আপ টু ডেট রাখতে সাহায্য করে। তাহলে সময়ের সাথে সাথে আমরা যদি ইনফরমেশান পাই, তাহলে কী হবে, আমাদের যুগোপযোগী অর্থাৎ আমাদের এই সমকালীন সময়ের সাথে আমাদের আপ টু ডেট রাখতে সাহায্য করবে ইনফরমেশান। এর পরের পয়েন্ট, সরকারি পরিষেবা ও নিয়মকানুন জানা। বিভিন্ন ধরনের নিয়মকানুন, সরকারি পরিষেবা যেমন কন্যাশ্রী প্রকল্প, মিড ডে মিল প্রকল্প, ইন্দিরা আবাসন যোজনা, শিক্ষাশ্রী ইত্যাদি, চাকরির ফর্ম ফিল আপ ইত্যাদি ক্ষেত্রে ইনফরমেশান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে এইভাবে গুছিয়ে 4টে পয়েন্ট লিখে দিলেই যথেষ্ট। এরপরের এই কোশ্চেনটা দেখো, ইলেকট্রনিক ডেটা প্রসেসিংয়ের সুবিধা লেখো। ইলেকট্রনিক ডেটা প্রসেসিংয়ের সুবিধা। ইলেকট্রনিক ডেটা প্রসেসিংয়ের সুবিধা হলো, এই পদ্ধতির মাধ্যমে প্রসেসিংয়ের সময় ও পরে তথ্য সংরক্ষণ করার প্রচুর পরিমাণে মেমোরি বর্তমান, যেমন সিডি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ। তাহলে এই ইলেকট্রনিক ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে কি হয় না, সময়
ডেটা প্রসেসিংয়ের সময় ও পরে তথ্য সংরক্ষণ করার প্রচুর পরিমাণে মেমোরি বর্তমান রয়েছে। সেই মেমোরিগুলো কী কী? সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ। এই পদ্ধতিতে খুবই দ্রুত ডেটা থেকে ইনফরমেশান পাওয়া যায়, নির্ভুলভাবে ডেটা থেকে ইনফরমেশান সংগ্রহ করা যায়, স্বয়ংক্রিয়ভাবে মানুষের সাহায্য ছাড়া নির্দিষ্ট ধাপে ডেটা থেকে ইনফরমেশান সংগ্রহিত হয়। এই হলো ইলেকট্রনিক ডেটা প্রসেসিংয়ের সুবিধা। ঠিক আছে, এরপর এই কোশ্চেনটা আমি দিয়ে দিয়েছি, শুধু কোশ্চেনটা আর আলোচনা করেনি, কারণ আমার একটা ভিডিওতে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করা রয়েছে। সেই ভিডিওটার হচ্ছে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, যে কম্পিউটার সিস্টেমের ব্লক চিত্র আলোচনা করো। একটা স্পেসিফিক ভিডিও রয়েছে আমার চ্যানেলের মধ্যেই, যে শুধুমাত্র কম্পিউটার সিস্টেমের ব্লক চিত্র নিয়ে আলোচনা করা রয়েছে। সেই ভিডিওটা অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। এবং এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কম্পিউটার সিস্টেমের ব্লক চিত্র আলোচনা করো, তো ব্লক ডায়াগ্রামটা এঁকে তোমাদের আলোচনা করতে হবে। ব্লক ডায়াগ্রামে ইনপুট আউটপুট অংশ রয়েছে, তারপর অংশ রয়েছে সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিটের অংশ রয়েছে, এএলইউ অর্থাৎ এরিথমেটিক লজিক ইউনিটের অংশ রয়েছে। এইগুলো কি তার সম্বন্ধে লিখতে হবে ছবিটা এঁকে। ঠিক আছে, এটা আমার এই চ্যানেলের মধ্যেই হচ্ছে ভিডিও পাবলিশ করা আছে। সেই ভিডিওটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কম্পিউটার সিস্টেমের ব্লক চিত্র আলোচনা করো। ঠিক আছে, এর পরের কোশ্চেনে চলে আসি। টিকা লেখো স্ক্যানার। এই টিকা লেখো কিন্তু একটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই। ঠিক আছে, তাহলে এখানে আমি যতগুলো টিকা লেখা আলোচনা করে দেবো, সেই সমস্ত টিকা লেখাগুলো মুখস্থ করে নেবে। আর আগের দিনে যে সাজেশানগুলো দিয়েছি সেখান থেকেও কিন্তু করে রাখবে, সেই সম্বন্ধে জেনে রাখবে, তাহলেই তোমরা টিকা লিখে দিতে পারবে। টিকা লেখো কি? মনে করো স্ক্যানারটা কি, স্ক্যানার কী কাজে সাহায্য করে, স্ক্যানারের একটা দুটো সুবিধা লিখে দিলে ব্যাস, সেটাই টিকা লেখা হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। স্ক্যানার এক ধরনের আলোক সংবেদী ইনপুট ডিভাইস। এই যন্ত্রের সাহায্যে বিভিন্ন ছবি বা ডকুমেন্টকে বিশেষ আলোকরশ্মির সাহায্যে ডিজিটাল ছবির আকারে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করানো হয়। দেখো, এর সাথে সাথে আমি কিছু ছোট কোশ্চেনও আলোচনা করে দিচ্ছি। স্ক্যানার কি? না, স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস। ঠিক আছে, এই যন্ত্রের সাহায্যে বিভিন্ন ছবি বা ডকুমেন্টকে বিশেষ আলোকরশ্মির সাহায্যে ডিজিটাল আকারে কম্পিউটারের সিস্টেমে প্রবেশ করানো হয়। স্ক্যান করার সময় নির্দিষ্ট ডকুমেন্ট বা ছবিকে যন্ত্রটির কাঁচের পাটাতনের ওপর রেখে ঢাকনা বন্ধ করে দিতে হয়। এরপর স্ক্যান শুরু হলে স্ক্যানারের ভেতর ল্যাম্প বা বাতি থেকে লেজার রশ্মি ডকুমেন্টের ওপর পড়ে এবং আলোক সংকেত হিসাবে তা সিপিইউর কাছে পৌঁছায় এবং পরে পর্দায় প্রদর্শিত হয়। 3 ধরনের স্ক্যানার দেখতে পাওয়া যায়। এক, ফ্ল্যাট বেড স্ক্যানার অ্যান্ড হেল্ড স্ক্যানার। 3, ড্রাম স্ক্যানার। তাহলে 3 ধরনের স্ক্যানার কি কি? ফ্ল্যাট বেড স্ক্যানার, হ্যান্ড হেল্ড স্ক্যানার আর ড্রাম স্ক্যানার। ঠিক আছে, এই 3টি স্ক্যানার সম্বন্ধেও কিন্তু জেনে রাখবে, যে ফ্ল্যাট বেড স্ক্যানার কি কাজে ব্যবহৃত হয়, এর সুবিধা কি। হ্যান্ড হেল্ড স্ক্যানার কি কাজে ব্যবহৃত হয়, সুবিধা কি। ড্রাম স্ক্যানার কি কাজে ব্যবহৃত হয়, সুবিধা কি। ঠিক আছে, এই 3টে কোশ্চেন কিন্তু অবশ্যই করে রাখবে। এর পরের কোশ্চেন, টিকা লেখো OMR। টিকা লেখো OMR। ফার্স্টেই বলে দেবে যে OMR এর পুরো কথাটি হলো অপটিক্যাল মার্ক রিডার। OMR এর পুরো কথাটি হলো অপটিক্যাল মার্ক রিডার। যে কোশ্চেনটা তোমাদের কিন্তু MCQতে আসতে পারে বা 1 নম্বরের কোশ্চেনও আসতে পারে, যে OMR এর পুরো কথাটি লেখো। ঠিক আছে, এটি হলো একটি ইনপুট ডিভাইস বা যন্ত্র। এটাও একটা কোশ্চেন, যে OMR কি, ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? না, এটি হলো একটি ইনপুট ডিভাইস। এই যন্ত্রের সাহায্যে কাগজের ওপর কোনো বিশেষ মার্ক বা দাগ চিহ্নিত করা যায়। তাহলে এই যন্ত্রের কাজটাও এখানে বলে দিলাম, যে এই যন্ত্রের সাহায্যে কাগজের ওপর কোনো বিশেষ মার্ক বা দাগকে চিহ্নিত করা যায়। বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রবেশিকা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবজেক্টিভ ভিত্তিক প্রশ্নপত্রের মূল্যায়নে এই OMR যন্ত্রের সাহায্যে করা হয়। তাহলে OMR এর কাজটা কি? OMR এর কাজটা হচ্ছে, বর্তমানে এই যে এখান থেকে হচ্ছে OMR এর কাজ, এই যন্ত্রের সাহায্যে এখান থেকে প্রশ্নপত্রের মূল্যায়ন OMR যন্ত্রের সাহায্যে করা হয়। এই পর্যন্ত হচ্ছে OMR এর কাজ, যে এই যন্ত্রের সাহায্যে কাগজের ওপর কোনো বিশেষ মার্ক বা দাগ চিহ্নিত করা যায়
বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রবেশিকা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার অবজেক্টিভ ভিত্তিক প্রশ্নপত্রের মূল্যায়ন এই ওএমআর যন্ত্রের সাহায্যে করা হয়। ছাপানো ফর্ম বা কাগজের ওপর এইচবি পেন্সিল বা কালো পেন দিয়ে মার্ক করা অংশে স্ক্যান করার সময় আলোকরশ্মির তারতম্যের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। তাহলে এই যন্ত্রটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে লাস্টের দিকে বলে দিলাম, যে ছাপানো ফর্ম বা কাগজের ওপর এইচবি পেন্সিল বা কালো পেন দিয়ে মার্ক করা অংশে স্ক্যান করার সময় আলোকরশ্মির তারতম্যের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। এর পরের কোশ্চেন, টিকা লেখো OCR। টিকা লেখো OCR। না, OCR এর পুরো কথাটি হলো অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অপটিক্যাল ক্যারেক্টার রিডার, অপটিক্যাল ক্যারেক্টার রিডার বাংলাতেও লিখতে পারো, ইংলিশেতেও লিখতে পারো। এটি হলো একটি ইনপুট ডিভাইস। এটি হলো একটি ইনপুট ডিভাইস। এই যন্ত্রের সাহায্যে বিভিন্ন ধরনের অক্ষর, সংখ্যা, জ্যোতিচিহ্ন ইত্যাদি চিহ্নিত বা শনাক্ত করা যায়। এই যন্ত্রের সাহায্যে হাতে লেখা, টাইপরাইটারে লেখা বা প্রিন্টারের মাধ্যমে ছাপানো বিভিন্ন টেক্সটের স্ক্যান করা ইমেজের বা ছবির অক্ষর বা ক্যারেক্টারগুলিকে শনাক্ত করা হয়। তাহলে এই যন্ত্রের কাজগুলো কি কি? এই যন্ত্রের সাহায্যে বিভিন্ন ধরনের অক্ষর, সংখ্যা, জ্যোতিচিহ্ন ইত্যাদি চিহ্নিত বা শনাক্ত করা যায়। আর এই যন্ত্রের সাহায্যে হাতে লেখা, টাইপরাইটারে লেখা বা প্রিন্টারের মাধ্যমে ছাপানো বিভিন্ন টেক্সটে স্ক্যান করা ইমেজের বা ছবির অক্ষর বা ক্যারেক্টারগুলোকে শনাক্ত করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, প্যাটার্ন রিকগনাইজ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এই যন্ত্র ব্যবহৃত হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা প্যাটার্ন রিকগনাইজ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এই যন্ত্র ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপরের কোশ্চেন, টিকা লেখো MICR। MICR এর পুরো কথাটি হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ঠিক আছে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বাংলাতেও লিখতে পারো, ইংলিশেতেও লিখতে পারো। এটি হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে ম্যাগনেটিক কালির মাধ্যমে লেখা কোনো তথ্য বা ডেটা সহজে শনাক্ত করা বা চেনা যায়। এই যন্ত্রের সাহায্যে ব্যাংকে ড্রাফট বা চেক খুবই দ্রুততার সঙ্গে প্রসেস করা হয়। চেক বা ড্রাফট আসল বা নকল কিনা তা অল্প সময়ের মধ্যেই যাচাই করা যায়। তাহলে এই যন্ত্রের কাজগুলো কি কি? না, এটি এমন একটি যন্ত্র যার সাহায্যে ম্যাগনেটিক কালির মাধ্যমে লেখা কোনো তথ্য বা ডেটা সহজে শনাক্ত করা বা চেনা যায়, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এই যন্ত্রের সাহায্যে ব্যাংকে ড্রাফট বা চেক খুবই দ্রুততার সঙ্গে প্রসেস করা যায়। তৃতীয় পয়েন্ট, চেক বা ড্রাফট আসল বা নকল কিনা তা অল্প সময়ের মধ্যে যাচাই করা যায়। যে কোনো চেক বা ড্রাফট MICR যন্ত্রের নিচে রাখলে যন্ত্রটি তার রিড হেডের মাধ্যমে ম্যাগনেটিক কালিতে সংখ্যা বা অক্ষরগুলি পড়ে বা সিগন্যালগুলিকে শনাক্ত করে। ম্যাগনেটিক কালির মধ্যে আয়ন অক্সাইড থাকায় সংখ্যা বা অক্ষরটির ওপর চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যার জন্য যন্ত্রটি সঠিকভাবে শনাক্ত করতে পারে। ঠিক আছে, তাহলে এই টিকা লেখো MICR এর কিন্তু কাজটা কি বা ব্যবহারটা কি, এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে কিন্তু এই টিকা লেখো MICR ছাড়াও আসতে পারে MICR এর পুরো কথাটি লেখো বা MICR এর কাজটি কি, MICR এর কাজ বা ব্যবহার লেখো। এখানে কিন্তু কাজ বা ব্যবহারগুলো কিন্তু খুব সুন্দর করে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু পড়ে নেবে একেবারে এখান থেকে এই পর্যন্ত। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি, টিকা লেখো বারকোড রিডার। বর্তমানে বিভিন্ন পণ্যের বা দ্রব্যের ওপর কালো রঙের সারি সারি সমান্তরাল দাগ দেখা যায়, এদেরকে বারকোড বলে। এই বারকোড কাকে বলে কিন্তু পরীক্ষাতে আসতেই পারে, যে বারকোড কাকে বলে। না, বর্তমানে বিভিন্ন পণ্যের বা দ্রব্যের ওপর কালো রঙের সারি সারি সমান্তরাল বা দাগ দেখা যায়, এদের বারকোড বলে। এই বারকোড কাকে বলে মুখস্থ করে নেবে। এই বারকোডের মাধ্যমে দ্রব্য বা পণ্যটির নাম, দাম, উৎপাদনের তারিখ, মেয়াদ, শেষের তারিখ ইত্যাদি তথ্য লেখা থাকে। তাহলে বারকোডের কাজ কি? না, বারকোডের মাধ্যমে দ্রব্য বা পণ্যটির নাম, দাম, উৎপাদনের তারিখ, মেয়াদ, শেষের তারিখ ইত্যাদি তথ্য লেখা থাকে। যে যন্ত্রের সাহায্যে ওই ধরনের কোডগুলি পড়ে তার সম্পর্কিত তথ্যগুলি দেখতে পাওয়া যায় তাকে বারকোড রিডার বলে। তাহলে যে যন্ত্রের সাহায্যে ওই ধরনের কোডগুলি পড়ে তার সম্পর্কিত তথ্যগুলি দেখতে পাওয়া যায় তাকে বারকোড রিডার বলে। তাহলে বারকোড রিডার কাকে বলে? না, বর্তমানে বিভিন্ন পণ্যের বা দ্রব্যের ওপর কালো রঙের সারি সারি সমান্তরাল দাগ দেখা যায়, যাকে বারকোড রিডার বলে। এই বারকোডের মাধ্যমে দ্রব্য বা পণ্যটির নাম, দাম, উৎপাদনের তারিখ, মেয়াদ, শেষের তারিখ ইত্যাদি তথ্য লেখা থাকে। যে যন্ত্রের সাহায্যে ওই ধরনের কোডগুলিকে পড়ে তার সম্পর্কিত তথ্যগুলি দেখতে পাওয়া যায় তাকে বারকোড রিডার বলে।
ঠিক আছে, এই পর্যন্ত লিখতে হবে বারকোড রিডার কাকে বলে বললে। ঠিক আছে, বা এটাও বলতে পারো যে যে যন্ত্রের সাহায্যে কোনো পণ্যের কোনো দ্রব্য বা পণ্যটির নাম, দাম, উৎপাদনের তারিখ, মেয়াদ শেষের তারিখ ইত্যাদি তথ্যগুলিকে দেখতে পাওয়া যায় এবং তার সম্পর্কিত তথ্যগুলিকে দেখতে পাওয়া যায় তাকে বারকোড রিডার বলে। তাহলে যে যন্ত্রের সাহায্যে কোনো পণ্যটির নাম, দাম, উৎপাদনের তারিখ, মেয়াদ শেষের তারিখ এই সম্পর্কিত তথ্যগুলিকে দেখতে পাওয়া যায় তাকে বারকোড রিডার বলে। ঠিক আছে, বারকোড রিডার কী কাজে ব্যবহৃত হয় না, বড় বড় শপিং মল, পোস্ট অফিস ইত্যাদি স্থানে বিল তৈরির জন্য বারকোড রিডার ব্যবহৃত হয়। বারকোড রিডার যন্ত্রের মধ্যে অবস্থিত লেজার বিম স্ক্যানারের মাধ্যমে প্রোডাক্টের গায়ে লেখা বারকোড পড়ে এবং তা কম্পিউটারে ইনপুট ডেটা হিসেবে পাঠানো হয়। উল্লেখযোগ্য বারকোড হলো ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। উল্লেখযোগ্য বারকোড কি, একটা বারকোডের উদাহরণ হচ্ছে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। ঠিক আছে, আর বারকোড রিডার কীভাবে কাজ করে এখানে বলে দেওয়া রয়েছে। বারকোড রিডার যন্ত্রের মধ্যে অবস্থিত লেজার বিম বা স্ক্যানারের মাধ্যমে প্রোডাক্টের গায়ে লেখা বারকোড পড়ে এবং তা কম্পিউটারে ইনপুট ডেটা হিসাবে পাঠানো হয়। ঠিক আছে, এরপরের কোশ্চেন, টিকা লেখো গ্রাফিক ট্যাবলেট বা ডিজিটাইজার। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বারকোড রিডার কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ, আর এই টিকা লেখো গ্রাফিক ট্যাবলেট বা ডিজিটাইজার। না, গ্রাফিক ট্যাবলেট এমন একটি ইনপুট যন্ত্র যার দুটি অংশ থাকে। বিদ্যুৎবাহী সরু তামার তারের জালের দ্বারা তৈরি 15 বর্গ ইঞ্চির বর্গাকার বা আয়তকার সমতল প্লেট, যার উপরের অংশকে ছবি আঁকার কাগজের মতো ব্যবহার করা হয়। যার উপরের অংশকে ছবি আঁকার কাগজের মতো ব্যবহার করা হয়। পয়েন্টিং ডিভাইস প্যাক বা স্টাইলাস পেন যার দ্বারা ওই সমতল প্লেটের ওপর কিছু লিখলে বা আঁকলে তা কম্পিউটারের বোধগম্য সংকেতে রূপান্তরিত হয় এবং মনিটরের পর্দায় ফুটে ওঠে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে পয়েন্টিং ডিভাইস প্যাক বা স্টাইলাস পেন কি না। পয়েন্টিং ডিভাইস প্যাক বা স্টাইলাস পেন হলো যার দ্বারা গ্রাফিক ট্যাবলেট বা ডিজিটাইজারের সমতল প্লেটের ওপর কিছু লিখলে বা আঁকলে তা কম্পিউটারের বোধগম্য সংকেতে রূপান্তরিত হয় এবং মনিটরের পর্দায় ফুটে ওঠে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু রেডি করে নেবে যে এই স্টাইলাস পয়েন্টিং ডিভাইস প্যাক বা স্টাইলাস পেন কি, পয়েন্টিং ডিভাইস প্যাক বা স্টাইলাস পেন কি। গ্রাফিক ট্যাবলেটকে অনেক সময় ডিজিটাইজার, পেন ট্যাবলেট, ড্রয়িং ট্যাবলেট, ডিজিটাল আর্টবোর্ড ইত্যাদি নামে অভিহিত করা হয়। আর কী কী নামে অভিহিত করা হয় গ্রাফিক ট্যাবলেটকে অবশ্যই করে নিও। গ্রাফিক ট্যাবলেট ব্যবহার করে ছবি আঁকা, ব্যবহারকারীর হাতে লেখা সিগনেচার গ্রহণ, ডিটিপি অর্থাৎ ডেস্কটপ পাবলিশিং, বিভিন্ন আর্কিটেকচারাল ডিজাইন, ফ্যাশন ডিজাইন ইত্যাদি তৈরি করা হয়। ঠিক আছে, এই হলো গ্রাফিক্যাল ট্যাবলেট বা ডিজিটাইজারের কাজ বা ব্যবহার। ঠিক আছে, এরপরের কোশ্চেন, টিকা লেখো প্লটার। না, প্রিন্টারের মতোই প্লটার এক ধরনের আউটপুট যন্ত্র যেখানে প্রিন্টারের হেডের অনুরূপ একটি হেড থাকে এবং সেখানে কালিপূর্ণ কলম থাকে। ওই কালিপূর্ণ কলম দ্বারাই প্লটার যে কোনো কাগজের ওপর কম্পিউটারে প্রদর্শিত চিত্র অঙ্কন করতে পারে এবং প্লটার দ্বারা সাদা, কালো বা রঙিন উভয় প্রকারের ছবি অঙ্কন করা সম্ভব। রঙিন ছবি অঙ্কনের জন্য প্লটারের হেডে বিভিন্ন রঙের কালিপূর্ণ কলম দরকার হয়। প্লটার সাধারণত দুই ধরনের, ফ্ল্যাটবেড প্লটার আর ড্রাম প্লটার। প্লটারের ব্যবহার কি, ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষায় ছবি তৈরির ক্ষেত্রে প্লটার ব্যবহৃত হয়। এছাড়াও ভৌগোলিক মানচিত্র, বিভিন্ন ধরনের গ্রাফ, আবহাওয়া সংক্রান্ত মানচিত্র, নকশা, পোস্টার ইত্যাদি অঙ্কনে প্লটার ব্যবহৃত হয়। প্লটারের ব্যবহার কি অবশ্যই কিন্তু করে রেখো, আর প্লটারের টিকা লেখাটাও করে রেখো, কীভাবে প্লটার কাজ করে, কীভাবে কী হয় করে রেখো। ঠিক আছে, এরপরের কোশ্চেন, টিকা লেখো বাফার মেমোরি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, টিকা লেখো বাফার মেমোরি। বা কোশ্চেনে আসতে পারে যে বাফার মেমোরি বলতে কী বোঝো। বাফার মেমোরি এমন এক ধরনের মেমোরির ধারণা যা সাধারণত কম্পিউটারের র্যামের মধ্যে অবস্থান করে। এই ধরনের মেমোরির মাধ্যমে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সাময়িকভাবে কোনো তথ্য সংরক্ষণ করে রাখা হয়, যেমন ইন্টারনেট থেকে গান ডাউনলোড করা বা ইউটিউব থেকে সরাসরি ভিডিও দেখার জন্য তথ্য বা বিষয়বস্তু সাময়িকভাবে বাফার মেমোরিতে সংরক্ষিত হয়। এইটুখানি বলে দিলেই হয়ে যাবে। আর বাফার মেমোরি কাকে বলে এই কোশ্চেনটা আসলেও এইটুখানি বলে দেবে। ঠিক আছে, তাহলেই যথেষ্ট। এরপরের কোশ্চেন, টিকা লেখো ফ্ল্যাশ মেমোরি। এই ফ্ল্যাশ মেমোরিরও কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে ফ্ল্যাশ মেমোরি এমন এক ধরনের স্থায়ী সংরক্ষণ যন্ত্রাংশ যেখানে তথ্য ইলেকট্রিক্যালি মুছে ফেলা যায়
এবং প্রয়োজনে তথ্য পুনরায় সঞ্চয় করা যায়। 1980 খ্রিস্টাব্দে তোশিবা কোম্পানি প্রথম ফ্ল্যাশ মেমোরি আবিষ্কার করে। তাহলে ফ্ল্যাশ মেমোরি কবে আবিষ্কৃত হয়? যে 1980 খ্রিস্টাব্দে তোশিবা কোম্পানি প্রথম ফ্ল্যাশ মেমোরি আবিষ্কার করেন। ন্যান্ড বা নর গেটযুক্ত ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করে ফ্ল্যাশ মেমোরি তৈরি করা হয়। ফ্ল্যাশ মেমোরি কীভাবে তৈরি করা হয়? না ন্যান্ড বা নর গেটযুক্ত ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করে ফ্ল্যাশ মেমোরি তৈরি করা হয়। ফ্ল্যাশ মেমোরির আকার তুলনামূলকভাবে অনেক বড় হয়। উল্লেখযোগ্য ফ্ল্যাশ মেমোরি হলো পেন ড্রাইভ, মেমোরি কার্ড, আইপড ইত্যাদি। এরপরের কোশ্চেন, টিকা লেখো ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি ক্ষুদ্র আকারের এক ধরনের দ্রুত সংরক্ষণ যন্ত্র। এই সংরক্ষণ যন্ত্রটিও ভোলাটাইল প্রকৃতি। তাহলে ক্যাশ মেমোরি এক ধরনের ভোলাটাইল প্রকৃতির। যতক্ষণ বৈদ্যুতিন সংযোগ থাকে ততক্ষণ ক্যাশ মেমোরি তথ্য সংরক্ষিত থাকে। ক্যাশ মেমোরির ভেতর কোনো তথ্য বা ডেটা লোকালিটি অফ রেফারেন্সের ভিত্তিতে সংরক্ষিত থাকে। তাহলে ক্যাশ মেমোরির ভেতর কোনো তথ্য বা ডেটা লোকালিটি অফ রেফারেন্সের ভিত্তিতে সংরক্ষিত থাকে। তাহলে কীভাবে সংরক্ষিত থাকে তথ্য বা ডেটা? লোকালিটি অফ রেফারেন্সের ভিত্তিতে সংরক্ষিত থাকে। অর্থাৎ কোনো প্রোগ্রামের যে সমস্ত অংশ বেশিবার প্রোগ্রামে ব্যবহৃত হয়েছে সেই সমস্ত তথ্য বা ডেটাই ক্যাশ মেমোরির ভেতর সংরক্ষিত থাকবে। প্রয়োজনীয় তথ্য ক্যাশ মেমোরিতে উপস্থিত থাকলে তা ক্যাশ হিট বা না থাকলে ক্যাশ মিস। তাহলে প্রয়োজনীয় তথ্য ক্যাশ মেমোরিতে উপস্থিত থাকলে তাকে ক্যাশ হিট, আর না থাকলে ক্যাশ মিস বলে। দুই ধরনের ক্যাশ মিস দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে L1 ক্যাশ। এই ধরনের ক্যাশ মেমোরি প্রসেসরের সঙ্গে একই চিপে যুক্ত থাকে। এটা হচ্ছে L2 ক্যাশ। এই ধরনের ক্যাশ মেমোরি প্রসেসরের বাইরে অবস্থান করে, সাধারণত প্রাইমারি মেমোরি ও প্রসেসরের মাঝামাঝি স্থানে অবস্থান করে। ঠিক আছে, এরপরের কোশ্চেন, টিকা লেখো ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ডট ম্যাট্রিক্স প্রিন্টার এমন এক ধরনের ক্যারেক্টার প্রিন্টার যা একটি ক্যারেক্টারকে প্রিন্ট করে। এই ধরনের প্রিন্টার সমস্ত ধরনের ক্যারেক্টারগুলিকে ডটের আকারে প্রকাশ করে। তাহলে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের কাজটা এখানে অবধি বলে দেবে না, এমন এক ধরনের ক্যারেক্টার প্রিন্টার যা একটি ক্যারেক্টারকে প্রিন্ট করে, আর এই ধরনের প্রিন্টার সমস্ত ধরনের ক্যারেক্টারগুলিকে ডটের আকারে প্রকাশ করে। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের গঠনটা বলে দেবে তার সাথে। না, ডট ম্যাট্রিক্স প্রিন্টার একটি চলমান হেডার থাকে এবং হেডারের মধ্যে 7x9 বা 5x7 পিনের গুচ্ছ থাকে। প্রিন্ট করার সময় হেডারের পিনগুলি কাগজ এবং কালিযুক্ত রিবনের ওপর চাপ প্রয়োগ করে। এর ফলে কাগজের ওপর প্রয়োজনীয় অক্ষরের প্রতিলিপি সৃষ্টি হয়। কম্পিউটার সিস্টেমে কোনো ক্যারেক্টার প্রিন্ট করার নির্দেশ প্রিন্টারে পাঠানো হয় এবং প্রিন্টার সেই নির্দেশের মতো পিনগুলিকে প্রিন্ট হেডারের নিচে পাঠায়। সাধারণত একটি ডট ম্যাট্রিক্স প্রিন্টারের প্রতি সেকেন্ডে 40 থেকে 250টি ক্যারেক্টার প্রিন্ট করতে পারে। এইটা মুখস্থ করে নিও যে একটি ডট ম্যাট্রিক্স প্রিন্টার প্রতি সেকেন্ডে কত ক্যারেক্টার প্রিন্ট করতে পারে? 40 থেকে 250টি ক্যারেক্টার প্রিন্ট করতে পারে। ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ফ্যান ফোল্ড কাগজ বা দুই দিকে ফুটোযুক্ত কাগজ ব্যবহৃত হয়। এর সুবিধা কি না, প্রিন্ট করার খরচ খুব কম, আর অসুবিধা প্রচণ্ড শব্দের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। এরপর নেক্সট কোশ্চেনে চলে আসি, টিকা লেখো লেজার প্রিন্টার। লেজার প্রিন্টারে কাগজের ওপর লেখা প্রিন্ট করার জন্য গুঁড়ো কালি ব্যবহার করা হয় যা একটি কার্ট্রিজে সঞ্চিত থাকে। লেজার প্রিন্টারে কমজোরি লেজার রশ্মির সাহায্যে অক্ষর প্রিন্ট করা হয়। এই প্রিন্টারটি উচ্চ গুণমানযুক্ত, দ্রুত গতিসম্পন্ন, তুলনামূলক সস্তা। এই ধরনের প্রিন্টার মিনিটে 12 থেকে 20টি পেজ প্রিন্ট করতে পারে। লেজার প্রিন্টার বিভিন্ন ধরনের অক্ষর এবং উন্নত মানের গ্রাফিক্সযুক্ত ছবি বা কোনো ডকুমেন্টকে সুন্দরভাবে প্রিন্ট করতে সক্ষম। এর সুবিধা কি? অধিক রেজলিউশনযুক্ত ছবি প্রিন্ট করা সক্ষম। অসুবিধা, প্রিন্টারের দাম অনেক বেশি। এরপরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, হার্ড ডিস্কের গঠন লেখো। এখানে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা ঠিকমতো পেনে করে এঁকেছি বলে ঠিকমতো করে আঁকা হয়নি, তবে যাই হোক তোমরা কিন্তু পরীক্ষার খাতায় পেন্সিলে আঁকবে, আর যাতে ছবিটাতে বোঝা যায় এইভাবে এঁকে দিলেও হবে। ঠিক আছে, এবং কোনটা কাকে বলে সেটাকে একটু বলে দিতে হবে। ঠিক আছে, যেমন এটাকে ট্র্যাক বলে, এটাকে স্পিন্ডেল বলে, এটাকে সেক্টর বলে, কোনটাকে সিলিন্ডার বলে। ঠিক আছে, এই যে আমি যে পয়েন্ট আউটগুলো করেছি একটু পয়েন্ট আউটগুলো করে দেবে। কোনটাকে রেড হোয়াইট হেড বলে। ঠিক আছে, এই পয়েন্ট আউটগুলো করে দিয়ে আর গঠনটা বলে দেবে। গঠনটা কি না, ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে অনেকগুলো পাতলা শক্ত ধাতু দিয়ে তৈরি বৃত্তাকার চাকতির সমষ্টি হলো হার্ড ডিস্ক। তাহলে হার্ড ডিস্ক কাকে বলে না, ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দেওয়া অনেকগুলো পাতলা শক্ত ধাতু দিয়ে তৈরি বৃত্তাকার চাকতি হলো হার্ড ডিস্ক। চাকতির সমষ্টি হলো হার্ড ডিস্ক, যেটা কিন্তু 1 নম্বরের কোশ্চেনে আসতে পারে। চাকতিগুলির প্রত্যেকটি তলের জন্য একটি করে রিড ও রাইট হেড থাকে, যা চাকতিতে কোনো তথ্য সংরক্ষণ করতে অথবা চাকতিতে অবস্থিত কোনো তথ্য বা ডেটা পড়তে সাহায্য করে। সমস্ত চাকতিগুলি একটি স্পিন্ডেলের সঙ্গে যুক্ত থাকে, একে শ্যাফট বলে। তাহলে শ্যাফট কাকে বলে না, সমস্ত চাকতিগুলি একটি স্পিন্ডেলের সঙ্গে যুক্ত থাকে, একে শ্যাফট বলে। শ্যাফটটি একটি মোটরের সঙ্গে যুক্ত থাকে এবং মোটরটি সমস্ত সিস্টেমকে ঘুরতে সাহায্য করে। তাহলে শ্যাফট কাকে বলে কিন্তু করে নিও। হার্ড ডিস্কে এই কোশ্চেনটা অবশ্যই করে নিও যে হার্ড ডিস্ক কাকে বলে আর শ্যাফট কাকে বলে।
আর হার্ড ডিস্কের গঠন। ঠিক আছে, সুরক্ষার জন্য হার্ড ডিস্ককে একটি ধাতব জ্যাকেটের ভেতর যুক্ত করা হয়। ঠিক আছে, এরপরের কোশ্চেন, হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা কীভাবে নির্ণয় করবে? না, হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা নির্ণয় করার সূত্রটা দেখো না, হার্ড ডিস্কে যতগুলি ডিস্ক বা প্লেট থাকে তার সব থেকে ওপরের ডিস্কের ওপরিতলে এবং সব থেকে নিচের ডিস্ক বা প্লেটের নিচের তলে কোনো তথ্য সংরক্ষিত বা সঞ্চিত করতে পারে না, অর্থাৎ একটি ডিস্ক থেকে তথ্য সঞ্চয় করা যায় না। তাই সম্পূর্ণ হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে মোট তলের পরিমাণ ইকুয়ালস টু মোট ডিস্কের পরিমাণ -1 × 2 হবে। মোট ডিস্কের পরিমাণ -1 × 2 হবে, মানে সম্পূর্ণ হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে মোট তলের পরিমাণটা। এরপর হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্রটি হলো হার্ড ডিস্কে কার্যকরী তলের সংখ্যা ইন্টু ট্র্যাক সংখ্যা, কার্যকরী তলের সংখ্যা ইন্টু ট্র্যাক সংখ্যা, সবই কোশ্চেনে দেওয়া থাকবে। কার্যকরী তলের সংখ্যাও দেওয়া থাকবে, ট্র্যাক সংখ্যাও দেওয়া থাকবে, ইন্টু প্রতিটি ট্র্যাকের সেক্টরের সংখ্যা ইন্টু প্রতিটি সেক্টরের ডেটার পরিমাণ। ব্যাস, এই চারটেকে গুণ করে দিলে হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা নির্ণয় হয়ে যাবে। তাহলে চারটি পয়েন্ট কী কী? না, হার্ড ডিস্কের কার্যকরী তলের সংখ্যা ইন্টু ট্র্যাক সংখ্যা ইন্টু প্রতিটি ট্র্যাকের সেক্টরের সংখ্যা ইন্টু প্রতিটি সেক্টরের ডেটার পরিমাণ। ঠিক আছে, এরপরের কোশ্চেন, টিকা লেখো ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক এমন একটি বহনযোগ্য স্থায়ী সঞ্চয় মাধ্যম, একটি বহনযোগ্য স্থায়ী সঞ্চয় মাধ্যম। ফ্লপি ডিস্ক হলো ম্যাগনেটিক অক্সাইডে লাগানো প্লাস্টিকের পাতলা বৃত্তাকার ডিস্ক। সুরক্ষার জন্য একটি শক্ত প্লাস্টিকের আবরণে ঢাকা থাকে। ডিস্কের ঠিক মাঝখানে একটি বৃত্তাকার গর্ত থাকে যা ডিস্কটিকে ঘুরতে সাহায্য করে। ফ্লপি ডিস্কের তলটি কতগুলি সমবৃত্তীয় ট্রাকে ভাগ করা থাকে, প্রতিটি ট্রাকে আবার সেক্টরে বিভক্ত। প্রতিটি সেক্টরের আয়তন হলো 512 বাইট। ফ্লপি ডিস্ক চালানোর জন্য কম্পিউটার সিস্টেমে একটি ফ্লপি ড্রাইভ থাকা প্রয়োজন। 1972 খ্রিস্টাব্দে IBM কোম্পানি সর্বপ্রথম ফ্লপি ডিস্ক চালু করে। ঠিক আছে, ফ্লপি ডিস্কের সুবিধা অসুবিধা করে নেবে। হার্ড ডিস্ক অপেক্ষা ফ্লপি ডিস্ক সহজে গ্রহণযোগ্য, আর অসুবিধা দীর্ঘদিন ব্যবহারের ফলে দ্রুত ত্রুটিপূর্ণ হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এই 20টা কোশ্চেন কিন্তু অবশ্যই করে নেবে। আর এখান থেকে এই 20টা কোশ্চেন আলোচনা করতে করতে যে কোশ্চেন্সগুলো বলে দিলাম আর যে কোশ্চেন্সগুলো পয়েন্ট আউট করে দিলাম, নিচে দাগ দিয়ে দিলাম, এখান থেকে ছোট কোশ্চেনগুলো করে নেবে। ঠিক আছে, আর এই চ্যাপ্টারটা থেকে আর একটা ভিডিওই পাবলিশ হবে যেখানে সমস্ত ধরনের, মানে সমস্ত 1 নম্বরের কোশ্চেন আলোচনা করা থাকবে, সমস্ত 1 নম্বরের কোশ্চেন আলোচনা করা থাকবে। তাহলে এই চ্যাপ্টারটি থেকে আর সমস্ত 1 নম্বরের কোশ্চেন আলোচনা করে দিলেই তোমাদের এক্সামের জন্য আশা করা যেতে পারে এই চ্যাপ্টার থেকে সমস্ত কিছু প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি 1 নম্বরের কোশ্চেন এবং তোমাদের যেগুলো ব্রড কোশ্চেন পড়ে সেই কিছু কোশ্চেন্স দিয়ে দেবো, সাজেশান দিয়ে দেবো, আর কিছু কোশ্চেন্স উইথ তার অ্যান্সারও দিয়ে দেবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।